আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া তোমাদের কেমিস্ট্রি অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অধ্যায় থেকে পরমাণুর মডেল নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমরা রাদারফোর্ড পরমাণুর মডেলটি একটু আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে পরমাণু সম্পর্কে যে সমস্ত মতবাদ দিয়েছেন তার আলোকে আমাদের আজকের এই মডেল। রাদারফোর্ডের মতে পরমাণু কীরকম, পরমাণুকে রাদারফোর্ড কেমন করে দেখেছেন, পরমাণুকে রাদারফোর্ড কিভাবে অবলোকন করেছেন সেটাই আমরা দেখব। রাদারফোর্ডের হিসাবে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ঘন একটি অস্তিত্ব থাকে। সেখানে পরমাণুর দুই ধরনের মৌলিক কণিকা থাকে, প্রোটন এবং নিউট্রন। শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি যে পরমাণুকে ভাঙলে আরও তিনটি মৌলিক কণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটি মৌলিক কণিকার মধ্যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন এই দুই ধরনের কণিকা থাকে। প্রোটন আর নিউট্রন মিলে খুব ঘনীভূত একটি পুঞ্জ বা অস্তিত্ব তৈরি করে এবং এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এই জন্য এটাকে কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। আর রাদারফোর্ডের মতে পরমাণুর এই কেন্দ্রটাই সম্পূর্ণ পরমাণুর প্রতিনিধিত্ব করে এবং পরমাণুর এই কেন্দ্রটাতেই পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত। কারণ এই প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। এজন্যে ইলেকট্রনের ভরকে অগ্রাহ্য করে প্রোটন আর নিউট্রনের ভরকেই সম্পূর্ণ পরমাণুর মোট ভর হিসাব করা হয়। এজন্য এই নিউক্লিয়াসের মোট সংখ্যাটাকেই আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলি। রাদারফোর্ডের কথায় বা মতে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে তাদের মধ্যে প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত আর নিউট্রনগুলো আধান নিরপেক্ষ। প্রোটন আর নিউট্রন এর সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এখানে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন কিছু কক্ষপথে ভিন্ন ভিন্ন কিছু ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। ইলেকট্রনগুলো প্রোটনের ঠিক বিপরীত আধানযুক্ত, অর্থাৎ প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন বিদ্যমান থাকে চারিপাশের কক্ষপথে ঠিক তত সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। আমরা এখানে গুনলে দেখতে পাবো এখানে পরমাণুটার কেন্দ্রে 7টি প্রোটন আছে, ধনাত্মক প্রোটন 7টি। তাহলে অবশ্যই পরমাণুটার নিউক্লিয়াসের চারিদিকের কক্ষপথগুলোতে মোট 60টি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে। 7টি প্রোটন ধারণ করে নাইট্রোজেন পরমাণু, এজন্যে তার কক্ষপথগুলোতে 7টি ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত। এই বিপরীত আধানযুক্ত হওয়ার কারণেই ধনাত্মক প্রোটন ঋণাত্মক ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে কক্ষপথে ধরে রেখেছে। নিউট্রনগুলো আধান নিরপেক্ষ। রাদারফোর্ড পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন সৌরজগতে যেমন কেন্দ্রে সূর্যটা থাকে তেমনি পরমাণুর গঠনে কেন্দ্রে নিউক্লিয়াসটা থাকে। সৌরজগতে যেমন সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরে বেড়ায় তেমনি পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় এবং এই সূর্য আর গ্রহের যে জগৎটা, এদের যে ঘূর্ণন গতি, এই সব কিছুর সাথে রাদারফোর্ড
পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের গতি বা বৈশিষ্ট্য সব কিছুর একটা সিমিলারিটি খুঁজে পেয়েছেন। এজন্য তিনি পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। রাদারফোর্ড এখানে দুইটা বলের কথা বলেছেন। আমরা এইখানে ব্যাপারটা একটু বুঝব। এই হলো প্লাস নিউক্লিয়াস আর এই হলো মাইনাস ইলেকট্রন, আর এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তা আমরা যদি এখানে রাদারফোর্ডের আরেকটি মতবাদ জানতে চাই, সেখানে আসবে দুইটা বল। একটা বল হলো ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এটাকে বলে কেন্দ্রমুখী বল। এই বলটা কেন্দ্রের দিকে। আর একটা বল হলো ঘূর্ণনের কারণে ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র বিমুখী বল। তাহলে এই ইলেকট্রনটার উপর দুইটা বল কাজ করতেছে। একটা বল হলো ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন্দ্রের দিকে টানতেছে, এটা আমরা বলি কেন্দ্রমুখী বল। আর একটা বল হলো এই ইলেকট্রনের নিজের ঘূর্ণনের কারণে ইলেকট্রনের কেন্দ্র বিমুখী একটা বল কাজ করে, অর্থাৎ এটা কেন্দ্রের বাহিরের দিকে চলে যেতে চায়। আমরা একটা লাঠির আগায়, এই পেনটার আগায় যদি একটা সুতা বেঁধে, সুতার আগায় একটা ভারী কিছু বেঁধে যদি এভাবে ঘুরাতে থাকি, তাহলে ওই যে জিনিসটা ঘুরছে তার মধ্যে সব সময় বাহিরের দিকে ছুটে চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এটা বোঝা যাবে যখনই সুতাটা ছিঁড়ে যাবে, তখনই সুতাটা ছিঁড়ে গেলেই ওই বস্তুটা ছিটকে বাইরে চলে যাবে। তার মানে কি, যে বস্তুটা ঘূর্ণায়মান ছিল তার মধ্যে বাহিরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল। ঠিক ওই বলটাকেই আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। তা আমরা এই কেন্দ্রমুখী বল আর এই কেন্দ্র বিমুখী বল, এই দুইটার লব্ধি হলো এর মাঝ বরাবর। ইলেকট্রনটা এই মাঝ বরাবর চলতে থাকে। ইলেকট্রনটা যদি এখানে আসে, তাও তার মধ্যে কেন্দ্রমুখী বল আছে এবং কেন্দ্র বিমুখী বল আছে। এই দুইটা বলের লব্ধি হলো এই মাঝ বরাবর, তখন ইলেকট্রনটা এই মাঝ বরাবর চলতে থাকে। এভাবেই ইলেকট্রনটা তার কক্ষপথে স্থিরভাবে চলতে থাকে। কক্ষপথ থেকে সে ভিতরে নিউক্লিয়াসের দিকেও চলে যায় না, অথবা বাহিরের দিকেও চলে যায় না। এই কক্ষপথ অর্থাৎ এই লব্ধি বল বরাবর সে চলতে থাকে। এই হলো রাদারফোর্ড মডেলের আরেকটি প্রস্তাবনা। রাদারফোর্ড মডেলের আরও একটি প্রস্তাবনা আছে, সেটি হলো পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা। সেটার তিনি বলেছেন যে প্রোটন সংখ্যা হলো ধনাত্মক আধান আর ইলেকট্রনগুলো হলো ঋণাত্মক আধান। যেহেতু পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই পরমাণুর মধ্যে ধনাত্মক আধান সংখ্যা আর ঋণাত্মক আধান সংখ্যা সমান থাকে। আর প্লাস মাইনাস সমান হওয়ার কারণে সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাসকে সম্পূর্ণ প্রশমিত অবস্থায় রাখে। এজন্য সামগ্রিকভাবে পরমাণুটা ধনাত্মক আচরণও করে না, ঋণাত্মক আচরণও করে না, এটি নিরপেক্ষ আচরণ করে। এজন্যই পরমাণুগুলো সাধারণত তড়িৎ নিরপেক্ষ হয়। এটা সাধারণ অবস্থা। রাদারফোর্ড মডেলের প্রস্তাবনাগুলোর কিছু সীমাবদ্ধতা এবার আমরা উল্লেখ করব। যে রাদারফোর্ড তার জীবনকালে পরমাণু সম্পর্কে যে কথাগুলো বলে গেছেন, যেটুকু গবেষণা করেছেন, সেটি তো আমরা বললাম। কিন্তু রাদারফোর্ড তার বয়সের সীমাবদ্ধতার কারণে তিনি তো আর অমর নন। একটা সময় তিনি গবেষণা করতে 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 একটা সময় তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো তিনি যেটুকু গবেষণা করে যেতে পারেননি বা যেই তথ্যগুলো দিয়ে যেতে পারেননি, অর্থাৎ তার এই মডেলের সীমাবদ্ধতাগুলো, তার মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা আমরা বলতে পারি সেটা হলো রাদারফোর্ড শুধু বলেছেন যে ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কিভাবে ঘূর্ণায়মান থাকে? এগুলো কি বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, নাকি উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, নাকি তরঙ্গের মতো ঘোরে, কিভাবে ঘোরে, এটা নির্দিষ্ট করে কিছু বলেনি। অর্থাৎ রাদারফোর্ড পরমাণুর কক্ষপথের ধারণা পরিষ্কারভাবে দিয়ে যেতে পারেননি। তারপর তিনি আরেকটি কথা বলেছেন যে পরমাণুকে সৌরজগতের সাথে তিনি তুলনা করেছেন। তাহলে এখানে আরেকটি প্রশ্ন আসে যে পরমাণুর মাঝে নিউক্লিয়াস হলো ধনাত্মক আধানযুক্ত আর ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত। তাহলে কি সৌরজগতের সূর্যটি এটি কি ধনাত্মক আধানগ্রস্ত আর গ্রহগুলো কি ঋণাত্মক আধানগ্রস্ত? এই প্রশ্নটিও চলে আসে। এই ব্যাপারেও তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। রাদারফোর্ড মডেলের
আরেকটি ব্যাখ্যা হলো এই মডেলটি পরমাণুর ইলেকট্রনের বিকিরিত শক্তি অর্থাৎ বর্ণালী সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেয়নি। রাদারফোর্ড মডেলের আরও একটি সীমাবদ্ধতা আসে ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে। ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী আমাদেরকে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করে তাহলে তার কক্ষপথ ক্রমাগত ছোট হতে থাকে, অর্থাৎ ইলেকট্রনটি ক্রমাগত নিউক্লিয়াসের নিকটবর্তী হবে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা সৌরজগতের মধ্যে এটা কিন্তু হতে পারে। আমরা আমাদের ধর্মগ্রন্থগুলো থেকে আমাদের কোরআন হাদিস থেকে জানতে পারি যে সূর্য আর পৃথিবী এবং সূর্য একসময় খুব নিকটবর্তী হবে। তো ম্যাক্সওয়েলের এই তত্ত্ব বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের নিকটবর্তী হবে। রাদারফোর্ড বলছেন যে পরমাণুর ইলেকট্রন আর নিউক্লিয়াস হলো গ্রহ আর সূর্যের মতো। তাহলে গ্রহ সূর্যের নিকটবর্তী হবে, এই কথাটার ভবিষ্যৎবাণী কিন্তু আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো থেকে জানতে পারি। তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব এবং রাদারফোর্ডের তত্ত্বের সংমিশ্রণে আমরা ভবিষ্যৎবাণী তো পেয়েছি কোরআন হাদিস থেকে, কিন্তু আমরা নিজেরাও ধারণা করতে পারি যে গ্রহগুলো ঘুরতে ঘুরতে একটা সময় নক্ষত্রের নিকটবর্তী হয়ে একটা সময় নক্ষত্রে পতিত হবে। ঠিক আছে, আমি অন্যদিকে এখন আবার মূল কথায় আসি। ম্যাক্সওয়েল বলেছেন ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করে তাহলে তার কক্ষপথ বা ঘূর্ণনের পথ আস্তে আস্তে ছোট হতে থাকে, অর্থাৎ ইলেকট্রনটি নিউক্লিয়াসের আস্তে আস্তে নিকটবর্তী হতে থাকবে। ইলেকট্রনটি যদি নিউক্লিয়াসের নিকটবর্তী হতে থাকে তাহলে এটি ঘুরতে 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 একটা সময় এটি এক সময় নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে যায়। সেক্ষেত্রে রাদারফোর্ড মডেলের যে মূল কথা যে ইলেকট্রন কক্ষপথে ঘুরবে এই ব্যাপারটি আর থাকে না, তখন ইলেকট্রন সহ নিউক্লিয়াসের ভেতরে চলে যাচ্ছে। এজন্য এই ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ড মডেলের তত্ত্বের কিছুটা কনফিউশন থাকতেছে। তো এইটা অবশ্য যদি রাদারফোর্ড বেঁচে থাকতেন হয়তো তিনি কনফিউশনটা দূর করে দিতেন। এইটা আমরা সিম্পলি চিন্তা করতে পারি যে রাদারফোর্ড বলেছেন কক্ষপথে ঘুরে, কিন্তু ইলেকট্রনটা কক্ষপথে চিরকাল স্থির কক্ষপথে ঘুরে এই রকম কোনো কথা তো তিনি বলেননি, বা তিনি এটাও বলেননি যে ইলেকট্রনটা চিরকাল কক্ষপথে ঘোরে না, মাঝে মাঝে এইটা কক্ষপথ ছোট হয় বা বড় হয়, পরিষ্কার কিছু বলেননি, জেনারেল একটা কথা বলেছেন। হয়তো ইলেকট্রনটা তার ঘূর্ণনের নির্দিষ্ট একটা কিছু সময় স্থির কক্ষপথে ঘোরে এবং একটা নির্দিষ্ট সময় পরপর সে কিছু শক্তি বিকিরণ করে নিম্নতর কক্ষপথে চলে আসে বা তার কক্ষপথের ব্যাসার্ধ কমে যায়, এইরকম হতে পারে ব্যাপারটা ম্যাক্সওয়েলের কথা মতে। একটা মানুষ তো সারা জীবন বাঁচে না, অনন্তকাল বাঁচে না, তাহলে সে অনন্ত জ্ঞান কমপ্লিট করবে কিভাবে? তো এই হলো আমাদের রাদারফোর্ড মডেলের প্রস্তাবনাগুলো এবং সীমাবদ্ধতাগুলো। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে বোর মডেল সম্পর্কে জানবো এবং বোর মডেল থেকে ইলেকট্রন বিন্যাস, কক্ষপথ, বর্ণালী এই সমস্ত ধারণাগুলো নিব। তোমরা আজকে এই রাদারফোর্ড মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতাগুলো সুন্দর করে পড়ে খাতায় সুন্দর করে SW করে এটা নির্ধারিত তারিখে স্কুলে জমা দিয়ে যাবে এবং বোর মডেলটা বাসায় একটু রিডিং পড়বে। আমরা এটা আলোচনা করব পরবর্তী দিন। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।